শ্বাসকষ্টের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অ্যাজমা তো একটা মূল কারণ যে কারণে শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়াও যাদের হৃদরোগের সমস্যা আছে তাদেরও কিন্তু শ্বাসকষ্ট দেখা দিতে পারে, কিন্তু অনেকে বুঝতেই পারবেন না আসলে তার শ্বাসকষ্টটা কী কারণে হচ্ছে। ঠান্ডা লাগা বা কাশির কারণে হচ্ছে, নাকি অ্যাজমা, নাকি হতে পারে আপনার হৃদরোগের কোনো সমস্যার জন্য। তাই দর্শক, আজ আমরা পুরো অনুষ্ঠানটি সাজিয়েছি হৃদরোগের শ্বাসকষ্ট নিয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। দর্শক, আজ আমরা কথা বলবো হৃদরোগের শ্বাসকষ্ট নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতেও কিন্তু আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের মাঝে আছেন ডাক্তার ইফতেখার আলম, কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। দর্শক, আপনারাও কিন্তু সরাসরি যুক্ত থাকবেন আমাদের সাথে। স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারে সরাসরি প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ অতিথিকে আপনার হৃদরোগের যে কোনো সমস্যা নিয়ে। আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর সাথে কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নও করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। আজ চলে যায় আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে আমরা কথা বলবো যে হৃদরোগের শ্বাসকষ্ট নিয়ে। কিন্তু প্রথমে জানবো যে শ্বাসকষ্ট রোগটা কিন্তু খুব কমন একটা সমস্যা, যেটা দেখা যায় অনেকের মধ্যেই আছে। এটা সম্পর্কে সবাই জানে, কিন্তু আসলে শ্বাসকষ্ট রোগটা আসলে কী ধরনের, কী রকম সমস্যাটা তৈরি করে, এটা আগে আমরা একটু জানবো। আচ্ছা, আসলে শ্বাসকষ্ট সাধারণত তিনটি কারণে হতে পারে। আচ্ছা, যেটা আমাদের দেশে কমনলি সেটা হলো ফুসফুসজনিত শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এছাড়া কার্ডিয়াক কজেও শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, হার্ট ফেলিওর বাংলাদেশে একটি কমন রোগ, হৃদরোগজনিত শ্বাসকষ্ট। এবং মেটাবলিক ক্রনিক রিনাল ফেলিওর, কিডনিজনিত কারণেও শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, সাধারণত দেখা যায় যাদের অনেক দিন ধরে লং টাইম কাশি থাকছে, ভালো হচ্ছে না, তাদের তো এক সময় দেখা যায় এই কাশির সাথে শ্বাসকষ্টটা অনেকটা বেড়ে যায়। এই সাথে কি কোনো রিলেশন কি আছে কাশির সাথে যে শ্বাসকষ্ট হওয়া? না, এখন সাধারণত আমাদের দেশে যেটা শ্বাসকষ্টের অন্যতম একটি প্রধান কারণ হলো সিজনাল ভেরিয়েশনে যে কাশিগুলো হয়, যাদের অ্যাজমা থাকে, কোল্ড অ্যালার্জি থাকে, ডাস্ট অ্যালার্জি থাকে, বা কোনো পশু পাখির পশম বা অন্যান্য যে আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড, সে কারণে কি হয়, ব্রঙ্কোস্পাজম হয়, যার ফলে কি হয়, কাশিও হতে পারে, কাশির সঙ্গে শ্বাসকষ্ট হয়। এবং এটা সিজনাল ভেরিয়েশন থাকে, যে শীতকালে বেশি হয় বা বর্তমানে অত্যধিক গরম যদি বেশি পড়ে, প্রচন্ড গরম, তখন কাশির একটা প্রবণতা অনেক বেড়ে গেছে, যে সে কারণেও হতে পারে। এটা কি গরমের জন্য আলাদা করে হচ্ছে, এরকম কি হতে পারে? হ্যাঁ, গরমেও হতে পারে। যে আসলে যখন অত্যধিক শীত হবে তখনও ব্রঙ্কোস্পাজম হতে পারে, গরমেও অনেকের ঘামে, তারপরে গরমের সময় ধুলোবালি, এ কারণেও কিন্তু ব্রঙ্কোকনস্ট্রিকশন করতে পারে। আচ্ছা, যার ফলে শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, এটা তো গরমের সাথে যে শরীরে যে আপনার তাপমাত্রা বেড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা তো একটা থাকে। তাছাড়া ধুলোবালিও তো একটা বড় কারণ, যে কারণে হচ্ছে শ্বাসকষ্ট হয়। এটা কি শিশুদের এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবার জন্য কি একই রকমই হবে? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে এই সময়, কারণ এই সময় কিন্তু যে টেম্পারেচারটা, যে একটা টেম্পারেচার রিলেটেড কিছু অর্গানিজম, কিছু ভাইরাস, এগুলা কিন্তু রিলেটেড। যে এই সময় অনেকের ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি, ভাইরাল যে ফিভারগুলা, ভাইরাল ফিভারও কিন্তু বেড়ে গেছে এই সময়। আর শিশুদের যেহেতু ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেজন্য তাদের আক্রান্তের হার বেশি। একদম। এটার সাথে তো জ্বরও হচ্ছে, জ্বরের সাথে আবার জ্বরের সাথেও জ্বরও কিন্তু এই যে ভাইরাল ইনফেকশন, ভাইরাল ফিভার, এই সময় সাধারণত ভাইরাল ফিভার বেশি হয়। তো এই যে ভাইরাল ইনফেকশন, ভাইরাল ফিভার, এটাও কিন্তু একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। কারো যদি অ্যাজমার হিস্ট্রি থাকে, সেটা কিন্তু অ্যাগ্রাভেট করতে পারে। একদম। এই সময়টাতে যেহেতু তাপদাহর পরিমাণটা অনেক বেশি এবং আমাদের অনেক শিশু আক্রান্ত হচ্ছে, তো জ্বর প্রথম দফায় আসলে তখন কি করবেন মা বাবারা, এটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, এটা হলো যে জ্বর যেহেতু বাচ্চাদের এই সময় ভাইরাল ফিভারই বেশি হয়, প্রথমে বাচ্চাকে কি করতে হবে, আসলে তাদেরকে একটা
আমাদের যে ওয়েদারটা টেম্পারেচারটা যে বেশি, যে অবশ্যই এই সময় বাইরে কম বের হতে হবে, ঘোরাঘুরি কম করতে হবে, যে ঘরেই থাকতে হবে, এবং রুমটা এমন থাকতে হবে যে যেখানে ক্লোজ ভেন্টিলেশন হয়, যে বাতাস আদান প্রদান করতে পারে। এক পাশ দিয়ে বাতাস ঢুকবে আর এক পাশ দিয়ে বের হবে। তাহলে কি হয় যে রোগ জীবাণুর হারটা কমে যায়, যে ভাইরাল যে ইনফেকশনগুলা এগুলা কি হয় যে এয়ারে থাকতে পারে না, ক্লোজ ভেন্টিলেশন যদি থাকে। আর এই সময় বাচ্চাকে প্রচুর পরিমাণে লিকুইড ফুড দিতে হবে, লিকুইড খাবার খাওয়াতে হবে, কারণ জ্বর হলে কিন্তু পানি শূন্যতা হয়, এমনি গরম, কারণ আমরা কিন্তু দেখতে পারি না, তখন বুঝতে পারি না যে আমাদের স্কিনের মাধ্যমে কিন্তু অনেক পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে, সুয়েটিং এর মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এবং জ্বর হলে কিন্তু টেম্পারেচারটা বেশি থাকে এবং এটা কিন্তু লস হচ্ছে, যার ফলে বাচ্চা কিন্তু পানি শূন্যতায় ভুগতে পারে। তো এই ক্ষেত্রে যে সিম্পল প্যারাসিটামল দেওয়া যেতে পারে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ আমাদের যে কোনো সিজনে যে কোনো রোগী হতে পারে, যদিও এটা কমন, কিন্তু অন্যান্য রোগও হতে পারে, নিউমোনিয়া আক্রান্ত হতে পারে অন্যান্য কারণে। সেই জন্য বাচ্চাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সেটার জন্য আসলে খুব বেশি দেরি না করাটা আসলে শ্রেয় হবে, যে কিছুদিন হয়তো বা তাকে অবজারভেশনে রেখে এরপরে একজন শিশু বিশেষজ্ঞ সান্নিধ্য নিয়ে গেলেন, তিনি পুরাটা ফলো আপ দিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে সিম্পল কোনো ভাইরালের জন্য নাকি এর থেকেও খারাপ কিছু হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, কেন খুবই গুরুত্বপূর্ণ এই সময়টার জন্য, আসলে অনেক শিশুরা আক্রান্ত হচ্ছে। তারপর আজকে আমরা যেহেতু হৃদরোগে শ্বাসকষ্ট নিয়ে জানবো, তার সাথে একটু জানতে চাই যে হৃদরোগে আসলে কিভাবে শ্বাসকষ্ট হচ্ছে বা কি কি কারণে কি হয়। আচ্ছা, হৃদরোগে অনেকগুলো কারণে শ্বাসকষ্ট হতে পারে। যে শ্বাসকষ্ট ডিউ টু কার্ডিয়াক কজ, মানে হার্টের কারণে যদি শ্বাসকষ্ট হয়, হার্ট যদি ঠিকমতো পাম্প না করতে পারে তাহলে কি হয়, শ্বাসকষ্ট হতে পারে। হার্ট ঠিকমতো পাম্প না করতে পারলে কি হয়, হার্টের অ্যাডজেসেন্ট থাকে ফুসফুস, হার্টের নিকটতম প্রতিবেশী হচ্ছে ফুসফুস। তাহলে কি হয়, হার্ট যদি ঠিকমতো পাম্প না করতে পারে তাহলে ফুসফুসের যে অ্যালভিউলাইগুলো আছে এখানে কি হয়, ফ্লুইডগুলো জমা হয়ে যায়, যার ফলে কি হয়, শ্বাসকষ্ট হয়। ইভেন কি করে, এই ফ্লুইডগুলো ব্রঙ্কোস্পাজম করতে পারে, যার ফলে এই অ্যাজমার পেশেন্টের মতো পেশেন্টের হুইস মানে শব্দ, শ্বাস ছাড়ার সময় যে শব্দ হতে পারে, শব্দ হতে পারে, এবং কাশিও হতে পারে। তা হার্ট ফেলিওর পেশেন্ট এখন বাংলাদেশে অনেক, কারণ এটা হচ্ছে যে হার্টের যদি অ্যাটাক হয়, হার্টের ফাংশন যদি কোনো কারণে কমে যায়, এমআই যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যে এমআইয়ের কারণে কি হয়, হার্টের সিস্টোলিক ফাংশন কমে যায়। এবং পেশেন্ট যদি, অনেক সময় পেশেন্ট কী করে যে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসা ছেড়ে দেয়, ওষুধ নিয়মিত খাচ্ছে না, তখন কি হয়, হার্টের ফাংশন আস্তে আস্তে কমতে থাকে এবং হার্টটা কি হয়, বড় হয়ে যায়, হার্টটা থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, যার পাম্পিং ক্যাপাসিটি কমে যায়, তখন পেশেন্টের প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, এই যে বললেন যে অনেকদিন ধরে ওষুধ খাওয়ার জন্য যে প্রবণতাটা, এটা অনেকের নষ্ট হয়ে যায়, কিন্তু হার্টের যে ওষুধগুলো আছে বা যারা হচ্ছে হাইপার টেনশনে ভুগেন, মানে যাদের প্রেশারের সমস্যা আছেন, তাদের তো দীর্ঘদিন ওষুধ খেতে হয়। এই জায়গাটাতে তো অনেকে মানে চান না যে আমি এত দিন ধরে ওষুধ খাবো, একই ওষুধ অনেক দিন, 5 বছর 10 বছর ধরে খাচ্ছি, এটা তো অনেকের জন্য একটু আপত্তিকর হয়ে যায়। আসলে সেক্ষেত্রে কি করা যায়? না, সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের সচেতনতা বাড়াতে হবে। পেশেন্টকে অবশ্যই চিকিৎসককে বলে দিতে হবে যে আপনার ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ডিসকন্টিনিউ করবেন না। যেমন এর মধ্যে আরেকটি কমন কারণ যেটা আপনি বললেন যে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন। হাইপারটেনশনও কিন্তু হাইপারটেনশন জনিত কারণেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। কারো যদি দীর্ঘমেয়াদী হাইপারটেনশন থাকে তাহলে কি হয়, হার্টের ওয়ালটা থিক হয়ে যেতে পারে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আলটিমেটলি এটা আবার থিন হয়ে হার্ট বড় হয়ে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। অতএব আমাদের কি করতে হবে, এটা থেকে পরিত্রাণ পেতে হলে যে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত আমাদের প্রেশারের ওষুধ খেতে হবে এবং প্রেশার মনিটরিং করতে হবে। যে একবার দেখা গেল যে আমি 5 বছর আগে একটা ওষুধ দিয়ে দিলাম, এই ওষুধই চলছে, সেটা করে না, এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে কিন্তু অন্যান্য কমপ্লিকেশনও হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু কিডনিতে প্রবলেম হতে পারে। তো এই যে জিনিসগুলো, এগুলো দেখতে হবে। কোলেস্টেরলের মাত্রা কেমন আছে সেটা দেখতে হবে। তারপরে উচ্চ রক্তচাপ একটা রিস্ক ফ্যাক্টর হার্ট ডিজিজের জন্য, কার্ডিয়াক ডিজিজের জন্য। তাই উচ্চ রক্তচাপ, তার সাথে আরও কোনো
রিস্ক ফ্যাক্টর আছে কিনা, যেমন ডায়াবেটিস আছে কিনা, এগুলোও দেখতে হবে। আচ্ছা, এবং সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ওই যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুটোই তো হচ্ছে নিয়ন্ত্রণে রাখার মতন অসুখ, যেটা বলতে পারি আমরা। এগুলো কিন্তু আসলে কিউরেবল না, এটাকে কন্ট্রোলে রাখতে হবে, হ্যাঁ, নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সারা জীবন কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে। ওষুধ বন্ধ করলে তার উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, তার ডায়াবেটিস বেড়ে যাবে, আলটিমেটলি কিন্তু তার হার্ট ক্ষতিগ্রস্ত হবে এবং এই কার্ডিয়াক যে রিলেটেড সমস্যাগুলো আছে সেগুলো সব তৈরি হবে, হৃদরোগজনিত শ্বাসকষ্ট এটা বাড়তে পারে। শ্বাসকষ্টের যে ধরনটা বললেন, যে শ্বাসকষ্ট যখন হয় গলা থেকে একটা শব্দ আসে, বুকে ব্যথা হয়, তো হার্টের জন্য যে শ্বাসকষ্টটা সেখানেও তো শব্দ হচ্ছে, একটা বুকে একটা চাপা ব্যথা থাকছে, তাহলে দুটোকে আলাদা কিভাবে করবেন? হ্যাঁ, এটা খুবই একটা ভালো কোশ্চেন করেছেন, যে আসলে কিভাবে আলাদা করব। যে একটা হলো যে যেটাকে আমরা অ্যাজমা বলি বা সিওপিডি বা ফুসফুসের কারণে যে শ্বাসকষ্ট, যে কারো যদি অ্যাজমা থাকে তার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, যে তার পরিবারের বাবা বা মায়ের তার অ্যাজমার হিস্ট্রি ছিল, এবং এটা একটা সিজনাল ভেরিয়েশন, যে শীতকালে বা এই যে যেমন এখন গরমকালে এটা একটা ভেরিয়েশন থাকবে, এবং এটার কিন্তু একটা লং হিস্ট্রি থাকবে, যে তার ছোট থেকে অনেকের আছে যে চাইল্ডহুড অ্যাজমা, সেটা এই অ্যাজমাটা দেখা গেছে যে ক্রনিক অ্যাজমা, কিন্তু অ্যাকিউট এক্সাজারবেশন হয়, সেটা সিজন টু সিজন ভেরি করে, ওয়েদারের কারণে ভেরি করে, বা কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, ডাস্ট বা কোল্ড, অ্যালার্জিজনিত কারণে একটা হিস্ট্রি থাকবে। কিন্তু কার্ডিয়াক অ্যাজমা যদি হয়, মানে হৃদরোগজনিত কারণে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু তার ওই হিস্ট্রিটা থাকবে না, এবং তার দেখা যাবে যে পূর্বে কখনো শ্বাসকষ্ট ছিল না, হঠাৎ করে তার শ্বাসকষ্ট। আচ্ছা, সে কিন্তু একটা প্রিভিয়াস হিস্ট্রি পাওয়া যাবে না, হঠাৎ করেই তার শ্বাসকষ্ট। তখন আমাদের চিন্তা করতে হবে যে এটা কার্ডিয়াক কিনা, এবং তখন সার্চ করতে হবে কার্ডিয়াক যে ইনভেস্টিগেশনগুলা বা অন্যান্য যে সিমটম বা সাইনগুলা, এগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এর সাথে কি বয়সের কোনো একটা আছে, মিলবন্ধন আছে, যে এই বয়সে যে এসে যদি ব্যথা বা শ্বাসকষ্ট হয় সেটা হার্টের জন্য হতেই পারে? বয়স, যে কোনো বয়সেই শ্বাসকষ্ট হতে পারে হার্টের কারণে। তো সেটা হচ্ছিল যে হৃদরোগজনিত যে শ্বাসকষ্টের কিন্তু অনেকগুলো কারণ আছে। কয়েকটা কারণ আমি বলি, তাহলে বুঝতে পারবেন। যে যেমন একটা কমন কারণ হলো যে করোনারি আর্টারি ডিজিজ, হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে তাহলে কি হয়, হার্ট নিউট্রিশন পায় না। হার্ট যদি নিউট্রিশন না পায়, হার্ট মাসেলগুলো নিউট্রিশন পায় না, তখন কি হয়, হার্টের মাসেলগুলা ধীরে ধীরে এর অ্যাক্টিভিটিগুলো লস হয়, এটা আস্তে আস্তে নেক্রোসিস হয়, তারপরে এটা ফাংশন কমে যায়, কন্ট্রাক্টিলিটি কমে যায়, সিস্টোলিক ফাংশন কমে যায়, যার ফলে দেখা গেছে যে শ্বাসকষ্ট হচ্ছে। প্রেগন্যান্সিতে কিন্তু কার্ডিয়াক কিছু প্রবলেম হতে পারে, যেমন পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, যে প্রেগন্যান্সির শেষ মাস থেকে ডেলিভারির পরবর্তী 5 মাস পর্যন্ত, 5 মাস পর্যন্ত আপ টু 5 মান্থস পর্যন্ত কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এটা কি হয়, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। এই প্রেগন্যান্সিতে যে কিছু হরমোনাল ইফেক্ট আছে, এই কারণে কি হয়, হার্টের মাসেলগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে, মাসেলগুলো কি হতে পারে, কন্ট্রাক্টিলিটি কমে যেতে পারে, মাসেলগুলো থিন হয়ে যেতে পারে, এবং হার্টের চেম্বার এনলার্জমেন্ট হতে পারে, যার ফলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন বাংলাদেশে ক্রনিক রিউমেটিক ফিভার একটা কমন কারণ, যে রিউমেটিক ফিভারের কারণে যদি আপনার ভাল্ব ক্ষতিগ্রস্ত হয়, কমনলি মাইট্রাল ভাল্ব, ভাল্ব মিনস হচ্ছে দরজা, যেটাকে আমরা বলি বাংলায় দরজা বলতে পারি, যে হার্টের রক্ত চলাচলের জন্য দরজাগুলো আছে, হার্টে 4টা দরজা আছে, এই দরজাগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শ্বাসকষ্ট হতে পারে। কিছু কনজেনিটাল অ্যানোমালির কারণে হতে পারে, যে জন্মগতভাবে হার্টে ছিদ্র থাকতে পারে, সে কারণেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। আর্লিও শিশুকাল থেকে হতে পারে। আবার কিছু কিছু শ্বাসকষ্ট দেখা গেছে কনজেনিটাল অ্যানোমালিতে শিশুকালে না, এর কিছু কিছু ডিজিজের প্যাটার্ন আছে। কিছু ডিজিজ আছে যে একটু বড় হলে সেটা প্রেজেন্ট করে, আবার কিছু আছে যে একদম জন্মের থেকেই প্রেজেন্ট করে, ভেরিয়েশন আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাজনীন আক্তার, আমি টাঙ্গাইল সদর রেজিস্ট্রি পাড়া থেকে বলতেছি। জি নাজনীন আক্তার, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো, ওই যে আমার হাজবেন্ড তো হার্টের পেশেন্ট, জি, উনি অনেক দিন যাবত ওষুধ খাইতেছে, 7-8 বছর কন্টিনিউ করতেছে। ওনারে হৃদরোগ হসপিটালে দেখাইছি। আচ্ছা, দেখানোর পরে ডক্টর শহীদ ওনার আন্ডারে আসছিল,
আল্লাহর রহমতে ভালোই আছে। ইদানিং যে গরমে ঠান্ডা লাগছে তো আচ্ছা। উনি আবার ওই প্রেসক্রিপশনে হৃদরোগ থেকে একটা প্রেসক্রাইব করে দিছিল। ওটার মধ্যে লেখা ছিল যে মনটায় আর যদি ঠান্ডা লাগে, ওনার তখন ঠান্ডা লাগছিল। আচ্ছা আচ্ছা। ওই ওষুধটা যখন ঠান্ডা লাগে মাঝে মধ্যে খাই উনি। এখন আবার ঠান্ডা লাগছে ইদানিং 5-7টা খাইছে, ঠান্ডা কমছেও। এখন কি খাওয়াবো ওষুধ আরো নাকি কেমনে করবো, এই যে আমার প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক কোন প্রশ্ন করবেন? আচ্ছা, আমি একটু কোশ্চেন করি আপনাকে দর্শক। যে আসলে আপনি হৃদরোগে যে ভর্তি ছিলেন, কি অসুবিধা না ভর্তি হয়েছিলেন আপনি? আপনার কি বুকে ব্যথা ছিল নাকি শ্বাসকষ্ট ছিল? ওনার এলো আমার হাজবেন্ডের তো। জি জি, ওনার কি অসুবিধা ছিল? বলতে পারে না, আমি তো বলতেছি ওনার হলো হার্টের সমস্যা ছিল তখন। মানে ওই নিয়ে গেছি, পরে বললো যে হার্টেরই মানে ইকোকার্ডিওগ্রাম করে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে এনজিওগ্রামও করাইছিলাম। যাই হোক উনি খায় হইলো এতবা। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি যে আসলে উনি বলতে পারছেন না যে কি সমস্যা ছিল, ওনার সিম্পটম কি ছিল। জি জি। তা একটা হলো কি যে কারো কিন্তু দুটো জিনিস একই সঙ্গে থাকতে পারে। আচ্ছা। যে একটা অ্যাজমা রোগী, পূর্ব থেকে তার অ্যাজমা আছে বা সিওপিডি আছে, তার কিন্তু হার্টের সমস্যা হতেই পারে, যে আগে থেকে আছে, তারপরে পরবর্তীতে তার হার্ট অ্যাটাক হলো। তো সেক্ষেত্রে তার যদি অ্যাজমার সমস্যা থাকে তাহলে অ্যাজমার যে ওষুধ উনি যেটা বললেন যে মন্টেয়ার বা অন্য আদার যে ওষুধগুলো আছে সেগুলো সে কিন্তু কন্টিনিউ করবে, সেগুলো খেতে পারবে। আর তার হার্টের যে সমস্যা আছে, হার্টের চিকিৎসা সেটা চলবে, দুটেই একসাথে চলবে। কারণ ওটা ওনা তো ওই যে ওষুধগুলো খাচ্ছিলেন ওটা তো উনি ভালো আছে, দুটেই চলবে। তো এখন আপনার পূর্বে আপনার অ্যাজমা বা রেসপিরেটরি কোনো প্রবলেম ছিল কিনা সেটার জন্য অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তারপরে জানতে হবে আসলে কি কারণে। তবে উনি বলেছেন যে 5-7টা খাওয়ার পরে এখন একটু ভালো আছেন, ঠান্ডা লাগার ব্যাপারটা নেই। তাহলে কি ওষুধটা বন্ধ করবেন কিনা? ওষুধটা এটা চিকিৎসকের পরামর্শ নিয়েই দেখিয়ে করলে সবচেয়ে ভালো, শ্রেয় হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছেন। আপনি একটু আরেকবার ওনার চিকিৎসকের শরণাপন্ন হন এবং একবার দেখিয়ে নেন যে আসলে শ্বাসকষ্ট হচ্ছে নাকি শুধু ঠান্ডা লেগেছে, তাহলে আপনি ওষুধটা কিন্তু বন্ধ করতে পারবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। দর্শক। হ্যালো। জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আমি যে ডাক্তারের সাথে একটু কথা বলতে, আমি একজন কিডনির পেশেন্ট। আমি ডায়ালিসিস নেই সপ্তাহে 3টা করে, কিন্তু মানে হার্টের প্রবলেম ধরা পড়ছিল। আমি একবার হসপিটালে 2বারও ভর্তি হয়েছিলাম। তো এখন আছে না, আমার মুখে একটা স্প্রে দিচ্ছে, মানে জিব্বার নিচে, আর একটা ট্যাবলেট দিচ্ছে। তা আমি সেগুলো ইউজ করতেছি, কিন্তু হইলো আপনার আমার বুকে ব্যথাটা বারবার আসতেছে। আচ্ছা। মানে স্প্রে দেওয়ার পর একটু কইমা যায়, কইমা দেওয়ার পর মানে ঘন্টা 3 বা ভালো থাকে, তারপরে আবার ব্যথাটা আসে। আচ্ছা। আর আমার ডায়ালিসিস মানে আমার প্রেসার উঠেই না, প্রেসার একদম লোতে থাকে। হার্টে কি সমস্যা ছিল এটা কি বলেছে আপনাকে? ডাক্তাররা বলছিল যে হার্ট অ্যাটাক আসছিল। আচ্ছা। জি, কোনো প্রশ্ন করবেন দর্শককে? না, এই ক্ষেত্রে প্রশ্ন করার প্রয়োজন নেই। উনি যেটা বলেছেন আমরা প্রশ্নের উত্তরটা একটা বিরতি থেকে এসে নিই, কারণ দর্শক সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নেওয়া। বিরতিকে আসার পরে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হৃদরোগের শ্বাসকষ্ট নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার ইফতেখার আলম। বিরতিতে যাবার আগে আমাদেরকে একজন দর্শক ফোন করে জানিয়েছেন উনি ডায়ালাইসিসের পেশেন্ট এবং ওনার হার্টও একটু সমস্যা হয়েছিল, যে কারণে ওনাকে জিহ্বার নিচে দেওয়ার জন্য একটা ওষুধ ব্যবহার করতে দেওয়া হয়েছে, এবং উনি এটা দিলে হয়তো বা সুস্থ থাকেন, কিন্তু হার্টের ব্যথাটা আর হয়, মানে বুকে ব্যথাটা হয়। উত্তরটা যদি একটু দেন। আচ্ছা, উনি যেটা বলেছেন যে ওনার ক্রনিক কিডনি ডিজিজ আছে এবং উনি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে আছে, দ্যাট মিন্স উনি ডায়ালাইসিসে আছেন। যেটা বলা হয় যে যাদের কিডনি রোগ থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, তাদের কিন্তু হার্ট ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি সাধারণ মানুষের চাইতে। কারণ কি, যে কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনি কিন্তু ফাইব্রোস্ট হয়ে যায়,
এবং একই প্রসেস কিন্তু করোনারি আর্টারিগুলোতে ঘটে। করোনারি আর্টারিগুলো কি হয়, থ্রোম্বাস এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স কিন্তু অনেক বেশি। এবং বলা হয় যে যাদের কিডনি ডিজিজ আছে তারা কিডনি রোগের চাইতে কিন্তু তারা হার্ট ডিজিজে বেশি মারা যায়। আচ্ছা, অতএব যাদের কিডনি রোগ আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। তা উনি যেটা বলেছেন তাতে ওনার করোনারি আর্টারি ডিজিজের অনেকটা সিমটম উনি প্রকাশ পায়, যে ওনার বুকে ব্যথা হয় এবং সাবলিঙ্গুয়াল নাইট্রেট দিলে ব্যথা প্রশমিত হয়, মানে খুব দ্রুত ব্যথা নিরাময় করে। তো সেজন্য ওনাকে আমি বলবো যে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আপনার যদি হৃদরোগের সমস্যা থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে, তাহলে আপনাকে হৃদরোগ বিশেষজ্ঞ যে ধরনের চিকিৎসা দেয় সেই চিকিৎসাটা আপনি গ্রহণ করবেন। আচ্ছা, এটা তো উনি গিয়ে তো অবশ্যই একজন শরণাপন্ন হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে, কিন্তু এই যে নাইট্রাস যে ওষুধটার কথা বলছেন যে ওনার যে জিহ্বার নিচে দিয়ে এটা রাখলে উনি নিরাময় পাচ্ছেন, এই ওষুধটা আসলে কতদিন নেওয়া যেতে পারে? আচ্ছা, এটা হলো যে একটা সিম্পটোমেটিক রিলিফের জন্য, আচ্ছা, যে উনি নিতে পারেন, হ্যাঁ উনি নিতে পারেন। তবে এই ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে। যে সাইড ইফেক্টটা হলো যে সাবলিঙ্গুয়াল নাইট্রেটস দিলে মাথা ব্যথা হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমাদের যে ইন্ট্রাক্রেনিয়াল ভেসোডাইলেটেশন হতে পারে, যার ফলে হেডেক হতে পারে এবং একটু প্রেসার ফল করতে পারে। আচ্ছা, এই জন্য এটা তো হচ্ছে এমার্জেন্সি কন্ডিশনের জন্য, কিন্তু মানে একজন যদি রোগী যদি নিতে চান কতদিন ধরে নিতে পারে? হ্যাঁ, উনি নিতে পারবেন, ওনার সিম্পটম নিতে পারবেন, সিম্পটম যদি থাকে। তবে তার আগে আমার এটা তো আর ট্রিটমেন্ট না, এটা সিম্পটম রিলিফ করার জন্য। তার আগে আমার দেখতে হবে যে কি কারণে তার করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা, তাহলে সেই চিকিৎসা নিলে তাহলে তার আর বারে বারে ব্যথা উঠবে না, যার ফলে এটাও বারে বারে ব্যবহার করা লাগবে না। দর্শক, আপনি বুঝতে পেরেছেন, আপনার আসলে একজন হার্টের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, যে আপনার হার্টে কি সমস্যা, সেই সমস্যা অনুযায়ী কিন্তু আপনাকে চিকিৎসাটা নিতে হবে। তাহলে হয়তো বা আপনাকে এই ওষুধটা বারবার নাও নেওয়া লাগতে পারে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা দর্শকের সাথে একটু কথা বলি। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমি বগুড়া থেকে বলতেছি। জি, আমার সমস্যা হচ্ছে আমার হাতে একটা ব্লক ছিল। আচ্ছা, হ্যাঁ, ওই মানে ডাক্তার বলছে রিং লাগাতে হবে, কিন্তু এখন টাকা পয়সার সমস্যার জন্য পাচ্ছি না। ওষুধ দিতে, আচ্ছা, ওষুধ খাওয়া দীর্ঘ 3 মাস ভালো ছিলাম। ইদানিং আমার এই শ্বাসকষ্টটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটু কাজ করলে দম আসছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, একটু হাঁটলে কষ্ট হচ্ছে, আর মানে রোদ সহ্য করতে, গরম সহ্য করতে পারছি না। আচ্ছা, জি, এটার করণীয় কি? কোন প্রশ্ন করবেন দর্শককে? না, ঠিক আছে, উনি যেটা বলেছেন যে উনি আসলে ক্লিয়ার কাটই বলেছেন যে ওনার কি কি অসুবিধা, যেহেতু উনি একজন ডায়াগনোসড কেস অফ করোনারি আর্টারি ডিজিজ, যে ওনার রক্তনালীতে একটা ব্লক আছে এবং ওনার এখন বর্তমানে কি হচ্ছে যে অল্পতে হাঁপিয়ে যাচ্ছেন, শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে এটা ইন্ডিকেট করে যে কার্ডিয়াক কারণেই হওয়ার পসিবিলিটি বেশি। কারণ দীর্ঘদিন যদি রক্তনালীতে ব্লক থাকে এবং সেখান থেকে দেখা গেছে যে হার্ট যদি প্রপার নিউট্রিশন না পায়, তাহলে কি হয়, মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হতে পারে। ইস্কেমিয়া হয়ে মায়োকার্ডিয়াল নেক্রোসিস হতে পারে এবং ওই যে হার্টের যে মায়োকার্ডিয়াম, এটার ভায়াবিলিটি যদি লস হয়, তাহলে এটা বড় হয়ে হার্টের ফাংশন কমে যেতে পারে, যার ফলে কি হবে, শ্বাসকষ্ট হতে পারে, হাঁপিয়ে যেতে পারে, অল্প একটু পরিশ্রম করলে হাঁপিয়ে যেতে পারে। এই জন্য ওনাকে কি করতে হবে, ইমিডিয়েট কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, বিশেষ করে ইসিজি করে দেখতে হবে যে তার কোনো অ্যাটাক হয়েছে কিনা, এবং ইকো করে দেখতে হবে যে তার হার্টের ফাংশন কেমন আছে, এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে। যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি ওষুধে যদি ভালো থাকে তাহলে ওষুধ খাবে, ওষুধেও যদি ভালো না থাকে তাহলে পরবর্তীতে যে মিনিমাল ইনভেসিভ বা অন্যান্য যে চিকিৎসা আছে সেটা গ্রহণ করবে। এরকম অনেকেরই আছে যাদের হার্টের ব্লক নিয়ে তারা ধরা পড়ে, যে চিকিৎসকের কাছে গেছেন, বলেছে যে হার্টের ব্লক আছে, রিং পরাতে হবে। আসলে এই চিকিৎসাটা সম্পর্কে যদি একটু বলেন, কারণ আমাদের অনেক দর্শকদের মধ্যে এটা একটা ধারণা আছে যে রিং পরানো মানে বড় একটা অপারেশন করা, এখানে একটা কিছু লাগানো, এই জিনিসটা নিয়ে একটু যদি। আসলে হার্টের ব্লকটা হলো যে দেখতে হবে যে তার ব্লকটা কি পরিমাণ ব্লক। ব্লক যে কোনো মানুষেরই থাকতে পারে, 30%, 20%,
40% পার্সেন্টেজটা কিভাবে আপনারা পার্সেন্টেজটা একটা গুরুত্বপূর্ণ। তো পার্সেন্টেজটা হচ্ছে যে আমরা এনজিওগ্রামিটা আমরা ভিজুয়ালি এস্টিমেট করি যে আমরা রক্তনালীর যে ডায়ামিটার আছে তার সঙ্গে কতটুকু অবস্ট্রাকশন ব্লক আছে সেটার যে রেশিও সেটা দিয়ে আমরা ইয়া করি যে কত পার্সেন্ট ব্লক। সাধারণত 70% বা তার অধিক যদি ব্লক থাকে তাহলে কি হবে, সিমটম প্রডিউস হবে, যে রোগীর বুকে ব্যথা হতে পারে বা এক্সারশনাল ডিসনিয়া মানে শ্বাসকষ্ট হতে পারে, পরিশ্রম করলে শ্বাসকষ্ট হতে পারে, হাঁপিয়ে যেতে পারে। তো এখন এখানে দেখতে হবে যে তার রক্তনালীর সাইজ কেমন, তারপরে তার রক্তনালীর কোন জায়গাটায় ব্লক আছে। এক্ষেত্রে কি রিং পরানোটা কি নিরাপদ? হ্যাঁ, রিং পরানো অবশ্যই নিরাপদ। রিংয়ের ঝুঁকি অনেক কম, এটাকে বলা হয় যে 1/2000 ঝুঁকি হচ্ছে 1/2000, অনেক কম, মানে নাই বললেই চলে। তো অতএব তার যদি সেই জিনিসগুলো বিবেচনা করে সেটা তার চিকিৎসকই ঠিক করবেন যে তার জন্য কোনটা প্রয়োজন, যে সে কি ওষুধের উপরে থাকবে নাকি তার রিং বা যেটাকে আমরা বলি স্টেন্টিং করতে হবে, সেটাই বিশেষজ্ঞ চিকিৎসকই এটা নির্ধারণ করবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা একটা প্রশ্নটা নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি হচ্ছি ফেরদৌসী, আমি মিরপুর থেকে বলছি। আমার অ্যাজমা আছে, কিন্তু আমি প্রতিদিন 250 যেটা 50/250 বেক্সিট্রোল নেই প্রতিদিন, দীর্ঘদিন থেকেই নিচ্ছি। তো আমার কথা হচ্ছে যে মাঝে মাঝে তারপরেও অসুস্থ হয়ে যাই, সব সময় না, এমনি আমি ভালো থাকি। তা এর সাথে কি আমি কোনো সাপোর্টিং কোনো ওষুধ খাবো? আর দীর্ঘদিন যেহেতু এটা নিচ্ছি, এটা তো সাইড ইফেক্ট আছে, তা আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আর এটা না নিলে আবার সমস্যা হয়ে যায়, রাতের সমস্যাটা হয়। জি, অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন করবেন? না, কোশ্চেন করার প্রয়োজন নাই। তো উনি যেটা বলেছেন, হ্যাঁ, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হৃদরোগজনিত শ্বাসকষ্ট, তারপরে শ্বাসকষ্ট আসলে অ্যাজমা চলে আসে। তো উনি যেটা বলেছেন যে উনি বেক্সিট্রল এফ নিচ্ছেন 250 mg এবং এটাতে উনি ভালো আছেন, তার মানে বোঝা যায় যে হ্যাঁ, ওনার অ্যাজমার কারণেই এই শ্বাসকষ্টটা। তো এখন প্রতিটা ওষুধেরই সাইড ইফেক্ট আছে কম বেশি। যেমন বেক্সিট্রল এফ এটা একটা স্টেরয়েড, এটা গ্রহণ করার পর যদি কুলি না করা হয় তাহলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কুলি করতে হবে। এবং যেটা ইনহেলার হিসেবে আসলে বেশিরভাগ আমরা পরিচিত, ড্রাই পাউডার ইনহেলেশন, হ্যাঁ, যে দুটো ফর্মে আছে। তো সেটার জন্য ওনাকে অবশ্য একজন মেডিসিন বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে যে ওনার সিমটম কতটুকু আছে, ওষুধের ডোজ বাড়ানো লাগবে কিনা বা ওষুধের ডোজ কমানো লাগবে কিনা বা ওষুধ নিতে হবে কিনা বা কমাতে হবে কিনা, এটা উনি দেখে অ্যাসেস করে জানাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শকও বুঝতে পেরেছেন আপনারা আসলে আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা পালমোনোলজিস্ট হন, যারা ফুসফুস নিয়ে কাজ করেন, তাদের সাথে যদি আপনি আরেকটু সান্নিধ্যে গিয়ে যদি আলোচনা করেন আপনার বিষয়টি নিয়ে, তাহলে কিন্তু দ্রুত সমাধান পেয়ে যাবেন যে আসলে কতদিন আপনাকে ওষুধটা নিতে হবে। আমরা একটু হার্টের ব্লক সম্পর্কে শুনছিলাম আপনার কাছে। আমাদের দর্শকদের মধ্যে খুব কমন কিছু সমস্যা আছে যেগুলো আর কি অনেকেই এটাতে একটা ভোগান্তির শিকার হন, যে চিকিৎসকের কাছে গেলে যদি শোনেন যে হার্টে ব্লক হয়েছে, সেক্ষেত্রে 2-3টা অনেক সময় তাদেরকে অপশন দেওয়া হয় যে আপনি হার্টের রিং পরান, স্টেন্ট যেটার কথা বললেন আপনি, আবার অনেক সময় বলা হয় ওপেন হার্ট করার জন্য। আসলে দুটো চিকিৎসা আলাদা করে কেন বলা হয় যে হয় এটা করতে পারেন অথবা এটা আপনার জন্য লাগবে যে আপনার ওপেন হার্ট করতে হবে, এই অপারেশনটা করতে হবে? তখন রোগীরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে আসলে কি করবেন। আচ্ছা, একটা হলো যে দুটাই ট্রিটমেন্ট। হ্যাঁ, যে একটা জিনিস হচ্ছে যে আমার হার্টের রক্তনালীতে অবস্ট্রাকশন আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমার কি করতে হবে, এর প্যাটেন্সিটাকে আমার ঠিক করে দিতে হবে, আইদার স্টেন্টিং অথবা কর্নারি আর্টারি বাইপাস গ্রাফটিং, যেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি সাধারণ ভাষায়। এটা হচ্ছে যে সিএবিজি, কর্নারি আর্টারি বাইপাস গ্রাফটিং। তো দুটাই কিন্তু করা যাবে। তো
তো এখন এটা দেখতে হবে যে কারো যদি একটা ব্লক থাকে এবং সেটা যদি সুইটেবল থাকে, স্টেন্টেবল যদি থাকে, তাহলে রুগী কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পরিয়ে নিতে পারছে এবং রুগীর কিন্তু কোনো ইনভেসিভ প্রসিডিউরে যাওয়া লাগছে না, যে তাকে হসপিটালে ইনভেসিভ মানে হচ্ছে আপনি বলতে ইনভেসিভ মানে যাচ্ছেন যে হচ্ছে ওপেন হার্ট সার্জারি, যে মানে বড় কোনো অপারেশনে যেতে হচ্ছে না বা হচ্ছে পুরো অজ্ঞান হয়ে তাকে অপারেশনটা করতে হচ্ছে না। তাহলে সে কিন্তু একটা স্টেন্টিং করে নিলে সে কিন্তু ভালো থাকছে, সুস্থ থাকছে এবং সে কিন্তু যে হসপিটাল অ্যাডমিশনও কিন্তু তার খুব বেশি থাকা লাগছে না, একদিন বা 2 দিন থেকে, এবং সে কিন্তু পরবর্তীতে আর্লি কাজেও যেতে পারছে। কিন্তু বাইপাস গ্রাফটিং এ একটু বেশি দিন থাকা লাগবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্টেন্টেবল না বা স্টেন্টের চাইতে গ্রাফটিংটা ভালো হবে, সেটা ব্লকের ধরন, ব্লকের লোকেশন, তারপরে কয়টা ব্লক, আচ্ছা এরকম কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড কয়টা ব্লক মানে হচ্ছে একসাথে অনেকগুলো ব্লক শিরার থাকলে মধ্যেও তাদের শিরার মধ্যে থাকতে পারে, একটা থাকতে দেখা গেল যে কারো 5টা ব্লক আছে। আচ্ছা তো সেক্ষেত্রে সিএবিজিটা হচ্ছে হলো ফার্স্ট আমরা প্রিফার করি যে তার করোনারি বাইপাস গ্রাফটিং। আচ্ছা সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কোনটাতে কম কোনটাতে? আপনি তো বললেন যে রিং পড়ানোটা অনেক সহজ এবং এখন হচ্ছে কি যে বাংলাদেশে কিন্তু অপারেশন মানেই ভয় পায়, কিন্তু কার্ডিওলজিতে কিন্তু অনেক অগ্রসর হয়েছে, বোথ কার্ডিওলজি এন্ড কার্ডিয়াক সার্জারি। বাংলাদেশে উন্নত বিশ্বের যে ধরনের চিকিৎসা আছে, একটা চিকিৎসা বাদে বাংলাদেশের সব চিকিৎসাই সম্ভব হার্টের, সেটা হচ্ছে হলো যে হার্ট ট্রান্সপ্লান্ট, ক্যাডাভারিক হার্ট ট্রান্সপ্লান্ট। এটা বাদে কিন্তু বাংলাদেশের সব চিকিৎসাই হচ্ছে, সব ধরনের চিকিৎসা হচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে হার্টে কোনো সমস্যা হলে দেশে বাইরে যাওয়ার এটা বাইরে যাওয়ার তো প্রয়োজনই নাই এবং নির্দ্বিধায় করতে পারে না। এখন বাইপাস গ্রাফটিং ও কোনো ব্যাপার না, এটা কিন্তু অহরহ বাংলাদেশে হচ্ছে, অনেক ভালো ভালো সার্জন আছে। এরকম ভালো সার্জন আমরা পাবো এটা আমি জানবো, কিন্তু একজন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। দর্শক খুব দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা কথা বলতে আগ্রহী। আমাদের সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নিয়ে। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে, কেন জানবো আরো অনেক কিছু, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক আজ আমরা কথা বলছিলাম হৃদরোগের শ্বাসকষ্ট নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার ইফতেখার আলম। আমরা তো হৃদরোগের কারণে যে শ্বাসকষ্ট হয় অনেকগুলো কারণ সম্পর্কে জানলাম, আসলে যাদের সমস্যা হচ্ছে তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো কি করা হয়? আচ্ছা, আসলে হৃদরোগের পরীক্ষা কিন্তু খুবই সিম্পল, খুব অল্প কয়েকটা পরীক্ষা করে কিন্তু আমরা আসলে রোগ নির্ণয় করতে পারি। যেমন কারো যদি, যেহেতু আজকের বিষয় হচ্ছে হৃদরোগজনিত শ্বাসকষ্ট, যে একটা সিম্পল ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, আচ্ছা এটা করে কিন্তু আমরা মোটামুটি হার্টের অনেক কিছু আমরা বুঝতে পারবো। যে একটা ইসিজিতে আমরা দেখতে পারি যে তার পূর্বে কোনো হার্টের অ্যাটাক ছিল কিনা, বা তার কোনো ইস্কেমিয়া আছে কিনা, বা কোনো রিসেন্ট অ্যাটাক আছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। তো কারো যদি অ্যাটাক থাকে তাহলে আমরা এরপরে ইকোতে যাব, আমরা ইকোকার্ডিওগ্রাফিতে হার্টের ফাংশনগুলো দেখতে পারবো, বা হার্টের কোনো স্ট্রাকচারাল অ্যানোমালি আছে কিনা, কোনো শান্ট অ্যানোমালি আছে কিনা, কোনো ছিদ্র আছে কিনা, কোনো ভালভে প্রবলেম আছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। আর তারপরে যদি প্রয়োজন মনে করি তাহলে একটা এনজিওগ্রাম করলে হার্টের করোনারি আর্টারি দেখা যাবে এবং সেই অনুযায়ী। কিন্তু এনজিওগ্রাম নিয়ে অনেকের মধ্যে অনেক ভীতি একটা আছে, যে এনজিওগ্রাম মানে একটা অপারেশন মনে করে, যেটা একদিন হলো হসপিটালে থাকতে হয়। তো এই চিকিৎসাটা সম্পর্কে একটু বলুন যে আসলে এনজিওগ্রামে তো বললামই যে আসলে এর কিন্তু রিস্ক নাই বললেই চলে, 1/2000, এবং এটা কিন্তু এখন মানে আস্তে আস্তে আধুনিক হতে হতে অনেক আধুনিক। এখন আগে যেমন পায়ে দিয়ে করা হতো, হ্যাঁ, যার ফলে কি হতো, পেশেন্টকে আর্লি মোবিলাইজেশন করতে পারতো না পেশেন্ট, যে পেশেন্টে শুয়ে থাকতে হতো, কিন্তু এখন হাত দিয়ে করা হয় এবং খুবই অল্প সময়, 15 থেকে 20 মিনিট লাগে একটা এনজিওগ্রাম করতে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু পেশেন্ট হাঁটাচলা করতে পারবে, নিজেই বাথরুমে যেতে পারবে, সবকিছু করতে পারবে, এবং পরবর্তী দিন থেকে সে কিন্তু অফিসও করতে পারবে, তার ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারবে। তো সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা একটা খুবই সিম্পল টেস্ট। তবে হার্টের টেস্টের জন্য এনজিওগ্রাম খুব ভালো একটা টেস্ট করা বলা যেতে পারে। অবশ্যই ভালো একটা টেস্ট, তবে এটা কিন্তু কোনো রুটিন টেস্ট না যে আমার ইচ্ছে হলোই আর আমি এনজিওগ্রাম করলাম। সেক্ষেত্রে রুটিন টেস্ট হিসেবে কোন টেস্টকে নেবে? হ্যাঁ, এখন রুটিন টেস্ট হিসেবে যেগুলো একদমই নন ইনভেসিভ টেস্ট, যেমন ইসিজি, ইকো,
এবং শ্বাসকষ্টজনিত কারণে আরেকটা রক্তের একটা পরীক্ষা আছে প্রো-বিএনপি বা এন্টি-প্রো-বিএনপি। আচ্ছা, মানে শ্বাসকষ্ট হলে এটা করলে এটা যদি বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দিয়ে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো যে এটা কি যে রেসপিরেটরি কজ নাকি কার্ডিয়াক কজ। তাহলে এই টেস্টগুলো আমরা আগে করব এবং এনজিওগ্রাম যদি ডাক্তার মনে করে তাহলেই করবে, কিন্তু এটা কিন্তু রুটিন টেস্ট না যে সবাইকে করতে হবে। লাগবে ব্যাপারটা তা না। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, খুবই দুঃখিত, আপনার সংযোগটা আবার বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার একটু চেষ্টা করুন। হৃদরোগের জন্য যদি কোনো পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটা কেমন হয়? আচ্ছা, এখন চিকিৎসা পদ্ধতি যে দেখতে হবে যে তার কি কারণে হৃদরোগের। সাধারণত কি হয়, আসলে হার্ট ফেইলিওর হয়। বাংলাদেশে এখন কিন্তু অনেক হসপিটালে হার্ট ফেইলিওর ক্লিনিক আছে। তো এইটা মানে একটা দীর্ঘমেয়াদী এই ওষুধগুলো খেতে হবে। তাকে কি করতে হবে যে সাধারণত ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হয়। আমরা চিকিৎসা পদ্ধতিটা জানবো, কিন্তু দর্শকের প্রশ্নটা একটু আসতে চাই। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। শাহনাজ আমি সাভার থেকে বলছিলাম। আমার কিছুদিন আগে প্রায় 3 থেকে 6 মাস আগে আমার হাড়ে ব্যথা হয়েছিল, বুকের বাম সাইডে। যখন ব্যথাটা উঠছিল তখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, প্লাস আমি হাঁটতেও পর্যন্ত পারতেছিলাম না। তখন আমি হৃদরোগ ইনস্টিটিউটে যে আমার ইসিজি, ইকো, এক্সরে এগুলো করা হয়। করার পরে তখন ডাক্তার 3টা ওষুধ দিছিল কন্টিনিউ চালানোর জন্য। তখন উনি বলছিল রিপোর্টগুলো দেখার পর উনি বলছিল হাড়ে আপনার হালকা সমস্যা আছে, কিন্তু উনি ক্লিয়ারলি কোনো কিছু আমাকে বলি নাই। কিন্তু এখন ওই ওষুধগুলো খাওয়ার পরে সুস্থ আছি, কিন্তু মাঝে মধ্যে আমার ওই ব্যথাটা যখন ওঠে তখন আমার নিঃশ্বাসের সমস্যাটা হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং পা তুলে হাঁটতেও সমস্যা হয়, কষ্ট হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা দর্শক, আপনি কি কি ওষুধ দিয়েছিল, ওষুধের নাম কি বলতে পারবেন? ইনডেভার 10 আর 2টা ওষুধের নাম আমার সঠিক মনে নাই, ওটা প্রেসক্রিপশন দেখলে আমি হয়তো বা বলতে পারবো। এবং আপনার বয়সটা একটু জানতে চাচ্ছি। আমার বয়স 30। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাথেই থাকুন। হ্যাঁ, যেহেতু উনি বলেছেন যে ওনার বুকে ব্যথা হয় এবং সঙ্গে শ্বাসকষ্ট হয়। সাধারণত বুকে ব্যথা ইসকেমিক হার্ট ডিজিজ মানে করোনারি আর্টারি ডিজিজ, এটা কিন্তু একটু সাধারণত 50-র পরে যে হয়। আচ্ছা, এত আর্লি এজে কিন্তু হয় না যে তা না, হতে পারে, তবে সেটার হার কিন্তু খুবই কম। তো যেহেতু ওনার বয়স একটা ফ্যাক্টর এবং ওনার চেস্ট পেইনটা যেভাবে বলছে যে টিপিক্যাল না, এবং হৃদরোগ থেকেও ওনাকে কিন্তু মানে হার্টের কোনো ওষুধ দেওয়া হয় নাই, ইসকেমিক হার্ট ডিজিজ যে কোনো ওষুধ দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আপনাকে যে ওষুধগুলো দিয়েছে এগুলোতে যদি আপনি ভালো থাকেন তাহলে এগুলো কন্টিনিউ করেন, এবং পরবর্তীতে আপনি যেখানে দেখিয়েছেন সেখানে আপনি আবার যান, হৃদরোগ ইনস্টিটিউটে যান পরবর্তী ফলো আপের জন্য, যে ওষুধগুলোকে আপনাকে আরো কিছুদিন কন্টিনিউ করতে হবে কিনা, নাকি এখনই আপনি এটা বন্ধ করতে পারবেন, সেজন্য আপনার একটু ফলো আপে যাওয়া দরকার। এই জিনিসটা যে ফলো আপে যাওয়া, বছরে একবার চিকিৎসকের সান্নিধ্যে আসা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিন্তু আমাদের বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আছে বা যাদের ডায়াবেটিস আছে বা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু অবশ্যই ফলো আপে থাকা দরকার, খুব বেশি দরকার। কারণ একই ওষুধ কিন্তু ওনারা লং টাইম ধরে খাচ্ছেন, এই ওষুধের ডোজটা বাড়ানো লাগতে পারে, কমানো লাগতে পারে, বা দেখা গেছে যে এগুলোতে কন্ট্রোল হচ্ছে না তখন আমার ওষুধ এর সঙ্গে অন্য ওষুধ অ্যাড করা লাগতে পারে বা চেঞ্জ করা লাগতে পারে, ওষুধের ডোজও কমিয়ে দেওয়া যেতে পারে যদি উনি সুস্থ থাকেন। সেইজন্য ফলো আপ সেক্ষেত্রে আসলে দর্শক, ফলো আপটা কিন্তু খুব বেশি জরুরি। আপনারা যারা আছেন যে এরকম অসুবিধার মধ্যে আছেন যে আপনাকে দীর্ঘদিন ধরে কোনো একটা অসুখকে নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে, তারা কিন্তু চিকিৎসকের সান্নিধ্যে না থাকলে দেখবেন ওষুধের যে মাত্রাটা সেটা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। তাই একটু নিয়ন্ত্রণে রাখার জন্য হলেও চিকিৎসকের সান্নিধ্যে থাকবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। নাম শাহনাজ। জি, আমার মেয়ে অসুস্থ। আচ্ছা, ওর 10 দিন বয়স থেকে শ্বাসকষ্ট হয়। তারপরে ডাক্তার দেখানোর পর ডাক্তার ইকো করতে বলছে, ইকো করাইছি। ইকো করার পর ধরা পড়ছে হার্টের সমস্যা, কিন্তু কি সমস্যা এটা ডাক্তারে বলে নাই। আচ্ছা, বলছে ওপেন সার্জারি করতে। আচ্ছা, জি, ওপেন সার্জারি করতে বলছে, আর মানে রেগুলার ওষুধ দিছে, ওষুধ খাওয়াইতে বলছে, আর ওপেন সার্জারি করতে বলছে। কিন্তু ওষুধ খাওয়ানকালীনও আমার মেয়ের সবসময় ঠান্ডা লেগে থাকে আর শ্বাসকষ্ট হয়। আচ্ছা, ঠান্ডা লাগে। এখন বয়স কত শিশু?
2 বছর 3 মাস চলে। এখন 2 বছর 3 মাস। আচ্ছা, ঠিক আছে। জি দর্শক সাথেই থাকুন আপনি জি, আমাদের। যেহেতু ওনার জন্মের পর থেকে শ্বাসকষ্ট, 10 মাস বয়স থেকে শ্বাসকষ্ট, এবং এখন 2 বছর 3 মাস, এবং এটা যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞকে উনি দেখিয়েছেন এবং উনি বলেছেন যে এটা সার্জারি প্রয়োজন, অবশ্যই পরীক্ষা নিরীক্ষায় ওনার রোগ ওখানে ধরা পড়েছে। সাধারণত যেটা হয় যে কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা হচ্ছিল জন্মগত হার্টের ত্রুটি। তো এখন যেহেতু উনি উল্লেখ করেন নাই, ওনার যদি ইকো থাকে তাহলে সেখানে অবশ্যই উল্লেখ আছে যে তার কি ধরনের সমস্যা, তার হার্টে ছিদ্র থাকতে পারে, হ্যাঁ, যে এএসডি থাকতে পারে, ভিএসডি থাকতে পারে, বা অন্য কোনো অ্যাবনর্মালিটি থাকতে পারে। তা আপনি যে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন, আপনি প্রয়োজনে ওনার সাথে আবার দেখা করেন, দরকার হলে আপনি আবার ইনভেস্টিগেশনগুলো রিভিউ করেন, দেখেন যে আপনার হার্টে যদি ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো কি ছোট হচ্ছে কিনা। অনেক সময় আমরা ফলো আপে থাকি, অনেক সময় 5 বছর 6 বছর বয়স পর্যন্ত আমরা দেখি যে তার ছিদ্রগুলো ছোট হয়ে আসতে পারে, ছিদ্রটা ছোট হয়ে আসতে পারে এবং ইভেন বন্ধ হয়ে যেতে পারে। সেটা আপনি সেক্ষেত্রে অপারেশনের দরকার হবে না। তা আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করেন। আর যেহেতু বাচ্চা, এখন বাংলাদেশে অনেক পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আছে, তা আপনি ওনাদের সাথে যোগাযোগ করেন, পেডিয়াট্রিক সার্জন আছেন, খুব সুন্দর কিন্তু সমাধান কিন্তু পেয়ে যাবেন। বর্তমান তার অবস্থাটা কি এবং সেই অনুযায়ী আপনি ব্যবস্থাটা নিতে পারবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নিলে সবচেয়ে উপকৃত হবে। আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানছিলাম, যাদের শ্বাসকষ্ট হচ্ছে হৃদরোগের কারণে কি কি ধরনের চিকিৎসা দেওয়া যাবে? আচ্ছা, হৃদরোগের চিকিৎসা এখন আমার প্রথমে কারণ বের করতে হবে যে কি কারণে। কমন কারণ হলো যে হার্ট ফেইলর, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, হার্ট ফেইলর যে হার্টের ফাংশনটা কমে যায়, যে রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার যদি ইসকেমিয়ার কারণে হয় তাহলে যে ইসকেমিয়ার জন্য যে ওষুধগুলো সেটার তো ম্যানেজমেন্ট দিতে হবে। তার সঙ্গে যদি তার ফ্লুইড ওভারলোড থাকে, এক্ষেত্রে বলে রাখি যে কার্ডিয়াক শ্বাসকষ্ট যদি হয় তার সাথে কিন্তু কিছু সিমটম থাকে, যেমন পা ফুলে যেতে পারে, 2 পায়ে ফুলে যেতে পারে, মোটা হয়ে যেতে পারে, পুরুষের ক্ষেত্রে অন্ডকোষ ফুলে যেতে পারে, সাথে অ্যাসোসিয়েটেড শ্বাসকষ্ট। তো কারো যদি এরকম ফিচার্স অফ কনজেশন থাকে যে পানি জমে গেছে, হ্যাঁ, পেরিফেরাল ইডিমা বা বুকে শব্দ হচ্ছে, পানি জমে যাচ্ছে, তাহলে ফ্লুইড ডিপ্লেশনের জন্য আমাদের ডায়োটিক্স ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো তো ওষুধের মাধ্যমেই তো সারানো সম্ভব, কিন্তু আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে গেছে। আমরা এই মুহূর্তে একটু জানতে চাই, শেষ মুহূর্তে এসে, যেটা একজন রোগী কখন বুঝবেন যে তার হৃদরোগের জন্য একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়াটা প্রয়োজন, কি কি সমস্যা উপলব্ধি করলে? আচ্ছা, এই যে আমি যেটা বললাম যে তার যেমন তার শ্বাসকষ্টের সাথে পাটা ফুলে গেল, আচ্ছা, হঠাৎ করে, হ্যাঁ, হঠাৎ করে পা ফুলে গেছে, শ্বাসকষ্ট আছে, এবং শুইলে শ্বাসকষ্টটা বাড়ে। হৃদরোগের কারণে যদি শ্বাসকষ্ট হয়, একদম কমন একটা সমস্যা যেটা হার্টের জন্য সবাই ভয় পান, যে বুকে একটা ব্যথা। হ্যাঁ, বুকে ব্যথা। ব্যথা এটা কোন জায়গায় এবং কতটুকু ব্যথা হলো? তার কিন্তু বুকে ব্যথা, বুকে ব্যথাটা সাধারণত অনেকে ভাবে যে হৃৎপিণ্ডটা বাম পাশে থাকে, তাহলে ব্যথাটা মনে হয় বাম পাশেই হয়, কিন্তু হার্টের কমন যে প্রেজেন্টেশন, চেস্ট পেনের যে কমন ধরন, সেটা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেন, এবং একটা ক্যারেক্টার থাকে যে রোগী কিন্তু এরকম 2 হাত দিয়ে দেখাবে, বা এরকম চাপ দিয়ে, হ্যাঁ, চাপ ধরে একটা ব্যথা থাকবে, এবং বা মনে হবে যে একটা ভারী কিছু বুকের উপর চাপা দিয়ে রেখেছে। তো এরকম যদি ব্যথা হয়, সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকতে পারে, পেশেন্টের ঘাম হতে পারে, একটু বমি বমি ভাব হতে পারে, এই জিনিসগুলো থাকলে দেরি করবে না, যদি থাকে কোনো অবস্থাতে দেরি করা যাবে না, অবশ্যই জলদি একজন দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের সাথে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইফতেখার আলম। আমাদের আরো অনেক কিছু শোনার আগ্রহ ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আর আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে হার্টে বা শরীরে অন্য কোনো যে কোনো সমস্যা দেখলে সরাসরি কিন্তু একজন চিকিৎসকের সান্নিধ্যে যাওয়াটা খুব বেশি প্রয়োজন। যদি প্রাইমারি পজিশনে যদি আপনি তাৎক্ষণিকভাবে ধরা পড়ে, তাহলে কিন্তু যে কোনো সমস্যায় কিন্তু সমাধান করাটা খুব বেশি সহজ হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি সবাইকে।